আসসালামু আলাইকুম। জয়দাটা টেলিভিশনের জেলা বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ হাতি। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। সারা দেশে থেমে নেই করোনা আক্রান্তের সংখ্যা। যশোরের শার্শায় নতুন করে 2 চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত। বিশ্বব্যাপী করোনার এই দুর্যোগময় মুহূর্তে বিভিন্ন জেলায় এখন চলছে লকডাউন। বন্ধ রয়েছে সমস্ত হাটবাজার, দোকানপাট, বিপাকে কর্মহীন মানুষ। এবং তুচ্ছ ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কৃষককে নৃশংসভাবে হত্যার পর উল্লাস, বাবাকে বাঁচাতে সন্তানের আকুতিও ফেরাতে পারেনি নিষ্ঠুর ঘাতকদের। এতক্ষণ শুনছিলেন জেলা বার্তা শিরোনাম, এবারে বিস্তারিত। পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালী 250 শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। পৌর শহরের চেম্বার অব কমার্স সংলগ্ন এলাকায় তার একটি ভাসমান চায়ের দোকান রয়েছে। দোকানের কাছে রেড ক্রিসেন্ট সোসাইটি অফিসের পেছনের বস্তিতে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান জানান তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান তার জ্বর এবং শ্বাসকষ্ট ছিল। সাভারে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ নতুন করে আরও 18 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে সাভারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 62 জনে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হুদা মিঠু মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান সাভারে গত 24 ঘন্টায় নতুন করে 18 জন শনাক্ত হয়। এর মধ্যে সাভারের পরিবার পরিকল্পনা কর্মকর্তাও রয়েছেন। ব্যাংক কর্মকর্তা থাকলেও তার কর্মস্থল ধামরাই হওয়ায় তাকে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। ফলে প্রথমে সাভারে 19 জনের তালিকা করা হলেও পরে 18 জন করা হয়। ঢাকা থেকে পালিয়ে নিজ গ্রামে এসেছে করোনায় আক্রান্ত নুরুল আলম ওরফে হায়াতুন নবী। কুমিল্লার 14 গ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে। 14 গ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা, উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাসিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার গোলাম কিবরিয়া টিপু সহ প্রশাসনের একটি টিম নুরুল আলমের বাড়িটি লকডাউন করে। বিষয়টি নিশ্চিত করেছেন পটকরা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোসাম্মদ খাদিজা আক্তার। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাসিবুর রহমান বলেন, করোনায় আক্রান্ত নুরুল আলমের স্বাস্থ্য বিষয়ক সব ধরনের চিকিৎসা দেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা বলেন, পাইকপাড়া গ্রামের করোনায় আক্রান্ত নুরুল আলম সহ পরিবারের 21 সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়। গাজীপুর থেকে সুনামগঞ্জে যাওয়া 4 পোশাক শ্রমিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর মঙ্গলবার পাওয়া রিপোর্টে সকলেই করোনা পজিটিভ। বর্তমানে তারা 4 জন পুনরায় তাদের কর্মস্থল গাজীপুরে ফিরে এসেছেন। আক্রান্তরা সুনামগঞ্জের তাহিরপুর থেকে গাজীপুর পোশাক কারখানায় চাকরি করেন। 2 শ্রমিক গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী জেলায় মোট করোনায় আক্রান্ত 336 জন। এর মধ্যে সুস্থ হওয়া 83 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস থেকে কোনো আপডেট তথ্য দেওয়া হয় নাই। যশোরের শার্শায় নতুন করে 2 চিকিৎসকের শরীরে নোভেল করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 9 জন। আক্রান্ত 2 জন উপজেলা হাসপাতালের চিকিৎসক। এই 2 জন চিকিৎসক বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে আগত পাসপোর্ট যাত্রীদের করোনা প্রতিরোধে কাজ করছিলেন। শার্শা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, ল্যাব থেকে পাওয়া রিপোর্টে হাসপাতালে 2 জন চিকিৎসক নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। খাদ্য সামগ্রী নিয়ে করোনায় আক্রান্ত রোগীকে দেখতে গেলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন। দাউদকান্দি উপজেলা পৌর সদরের শাহপাড়ার বিশা সরকার করোনায় আক্রান্ত। দ্বিতীয়বারের পজিটিভ এসেছে। সে খবর পেয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশা সরকারের জন্য খাদ্য সামগ্রী নিয়ে যায় এবং তার সাথে কুশল বিনিময় করে, তাকে মানসিকভাবে সাহস দেয়। আলাপনের এক পর্যায়ে বিশা সরকারের কোনো স্মার্টফোন নেই বলে জানান। উপজেলা চেয়ারম্যান তাকে একটি স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসেন। বিশ্বব্যাপী করোনার এই দুর্যোগময় মুহূর্তে পিরোজপুর জেলায় এখন চলছে একটানা লকডাউন। বন্ধ রয়েছে সমস্ত হাটবাজার, দোকানপাট। তাই বিপাকে পড়েছে স্থানীয় হাটবাজারের ইজারাদারগণ। পিরোজপুর থেকে আমাদের সহকর্মী আলী আকবর বাদলের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত থাকছে মাসুদ রানা ডেস্ক রিপোর্টে।
বিশ্বব্যাপী করোনার এই দুর্যোগময় মুহূর্তে দেশের বিভিন্ন স্তরের লোকজন অনেক সমস্যার ভিতর জীবনযাপন করে আসছে। সবার একটাই আশা, কবে শেষ হবে এই করোনার ছোবল। সেরকম বুক ভরা আশা নিয়ে বসে আছে পিরোজপুরের বিভিন্ন হাটবাজারের ইজারাদারগণ। পিরোজপুর জেলা লকডাউন ঘোষণার পর থেকে অত্র জেলায় শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের সমস্ত হাট বাজার দোকানপাট বন্ধ রয়েছে। সামান্য পরিসরে কিছু কিছু স্থানে হাট বাজার বসলে তা যথেষ্ট নয়, তেমন কোনো আয় হচ্ছে না হাটবাজারের ইজারাদারদের। তারা বলেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তারা এই সকল হাট বাজার ইজারা নিয়েছেন। এখন এরকম অবস্থা থাকলে তাদের পুরো টাকাটাই লোকসান গুনতে হবে। সরকারের কাছে তাদের একটাই দাবি, হাট বাজার বন্ধ থাকায় তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা নিরসনে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। লকডাউনের জন্য দীর্ঘ 1 মাস তথা 8-10 হাট পর্যন্ত আমাদের বাজার থেকে আমরা কোনো কালেকশন পাচ্ছি না। আমাদের বাজারটি 1 বছরের জন্য আমরা 26,30,000 টাকায় ইজারা নিয়েছি। শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজার আমি ইজারা নিয়েছি এবং ইজারা নেওয়ার পরে জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কোনো বাজারের ইজারা না তোলার নির্দেশ থাকায় আমি সেই নির্দেশ পালন করে আসছি এবং ওই বাজারের সাথে আমার সাথে 8-9 জন সদস্য সম্পৃক্ত আছে। সরকার ঘোষিত প্রায় 2 মাস লকডাউনে আমাদের কোনো বাজার মিলছে না। দেখা যাচ্ছে এদিক থেকে প্রায় 20টা পরিবার আমাদের সাথে যারা সংশ্লিষ্ট তারা বড় ধরনের একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। এই মত অবস্থায় আমি সরকারের কাছে আকুল আবেদন করছি যে সে যেন বা তাদের কর্তৃপক্ষ যেন আমাদের এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি দেয়, আমরা যাতে আমাদের ক্ষতিটা। পিরোজপুর নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার উবাইদুর রহমান বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে সরকারের নির্দেশেই বিভিন্ন হাটবাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। বিপাকে পড়া ইজারাদার যারা আছেন আর্থিক সাহায্য দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশাবাদী। তো হাটবাজার বন্ধ থাকার ফলে সরকারিভাবে যারা ইজারা পেয়েছে ইজারাদারগণ যে ক্ষতির সম্মুখীন হয়েছে এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিবেন, আমরা সেই অনুসারে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। দেশের এই ক্রান্তি লগ্ন কেটে যাবে, আবার লোকে লোক অরণ্য হয়ে উঠবে বিভিন্ন হাটবাজার, এমনটি আশা পিরোজপুরের বিভিন্ন হাটবাজারের ইজারাদারগণ ও এলাকাবাসীর। মাসুদ রানা, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম কল্যাণ সমিতির উদ্যোগে কর্মহীন হয়ে পড়া 5 শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে। নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত বিতরণী কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা কৃষক লীগের সভাপতি শাহাবুদ্দিন মিঠু, নবগ্রাম কল্যাণ সমিতির সভাপতি সঞ্জিত কুমার হাওলাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ। করোনা ভাইরাসের কারণে মে মাসে নতুন করে 1,25,00,000 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভারের ঐতিহ্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় ও রাজাসনের ধরেন্ডা সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে 2 শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি একথা বলেন। এ সময় আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে 50 লক্ষ পরিবারকে 20 কেজি করে চাল দেওয়া হবে। ত্রাণ বিতরণে এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান উপস্থিত ছিলেন। যশোরে করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করছে বাংলাদেশ সেনাবাহিনী। দিনব্যাপী 55 পদাতিক ডিভিশনের অগ্রণী 37 ইউনিট সদরের নূরপুর এলাকায় এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। সেনাবাহিনীর সামরিক ডাক্তার ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দ্বারা ক্যাম্পে আসা 600 রোগীর চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন 88 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল বাদল, 37 ইউনিটের সিও লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হোসেন সহ অন্যান্য কর্মকর্তা। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে। বৈশ্বিক মহামারী এই করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরীর উদ্যোগে উপজেলার মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলছে। বিরল উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি মাহে রমজান উপলক্ষে বিরল উপজেলা আওয়ামী লীগ 5,000 পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ বলেন, সামনে ঈদ উল ফিতর উপলক্ষে সরকার লকডাউন শিথিল করে দোকানপাট ও বাজার খোলার নির্দেশ দিয়েছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ সবুজা সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় সহ পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। ঘাতক স্বামী একরামুল হক চৌধুরীর বিচারের দাবিতে নীলফামারী সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজিপাড়া গ্রামে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী লাভলির পিতা অসতিপর বৃদ্ধ আব্দুল হাফিজ, মাতা রশিদা বেগম। এ সময় লাভলির ভাই নওশাদ আলী, মমিনুল ইসলাম, শরীফুল ইসলাম ও বোন রেখা বানু সহ পাড়া প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়েছে, 10 বছর পূর্বে সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের ঝাড়ুয়াপাড়া গ্রামে আব্দুল আজিজ চৌধুরীর পুত্র একরামুল হক চৌধুরীর সাথে পারিবারিক আলোচনার মাধ্যমে বিয়ে হয়, কিন্তু নির্যাতন লাঞ্ছনা কমেনি, তা আরও বেড়ে যায়। থানায় লাভলির মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর থেকে একরামুল চৌধুরী পুত্র লাবিবকে নিয়ে পলাতক রয়েছে। হত্যা মামলা দিতে গেলে বিরামপুর থানা পুলিশ স্থানীয় আওয়ামী লীগ নেতার প্রভাবে গড়িমসি করে এবং হত্যার ঘটনাটি আত্মহত্যা হিসেবেই চালানোর চেষ্টায় রয়েছেন। নীলফামারী জেলার সৈয়দপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ শুটকি বাজারের 14 জন আড়তদার, 72টি খুচরা দোকান মালিক, শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। শুটকি বাজারে গেলে আড়তদার সহ খুচরা শুটকি দোকানের মালিকরা অভিযোগ করে জানান, আমরা দোকান খুলতে না পেরে ব্যবসা করতে পারিনি। আমাদের অনেক শুটকি মাছ নষ্ট হয়ে গেছে, ব্যাংকের লোনের সুদ দিতে পারিনি। আমরা শুরু থেকে প্রশাসনের সাথে সহযোগিতা করে আসছি। আমাদের আড়তদার, খুচরা দোকানদার ও শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কায় দিন যাপন করছি। স্থানীয় শুটকি আড়তদার মালিক সমিতির অর্থ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া অভিযোগ করে বলেন, আমরা কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। এক মাস শুটকির আড়ত বন্ধ থাকায় আমরা আর্থিকভাবে অনেক মাছ আমাদের নষ্ট হয়ে গেছে এবং পাইকার আমাদের অনেক সবাই লোন নিচ্ছি, আমরা লোনের সুদ পর্যন্ত দিতে পারি নাই। আমরা খুব অবস্থায় খারাপ আছি। আমাকে এখানে 1 মাস পর্যন্ত আমাদের অনেক কর্মচারী আরো অনাহারে আছে। তাদের কিছুদিন আগে আমাদের সমিতির মাধ্যমে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সালামত আলী খানের ব্যক্তিগত উদ্যোগে গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পোড়াবাড়ি বাজার সেতু এন্টারপ্রাইজের কার্যালয় থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। এ সময় গরিব, অসহায় মানুষগুলো ত্রাণ সামগ্রী পেয়ে অনেক খুশি হয়ে মোহাম্মদ সালামত আলী খানের দীর্ঘায়ু কামনা করেন। মোহাম্মদ সালামত আলী খান বলেন, বর্তমানে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ঘর বন্দী রয়েছেন দেশের মানুষ। তিনি এ সময় দেশের সব বিত্তবানদের অসহায়দের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। এ সময় সেতু এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ কেরামত আলী খান, উপজেলা যুবলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান হান্নান সহ প্রমুখ উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের সীতারামপুরের পদ্মা সেতু রেলওয়ে প্রজেক্টের মেরিন সিকিউরিটি গার্ডদের গুলিতে 8 শ্রমিক আহত হয়েছে। আহতদের শ্রীনগর উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। লৌহজং থানার ওসি আলমগীর হোসেন জানান, করোনার কারণে পদ্মা সেতু রেলওয়ে প্রজেক্টের শ্রমিকরা প্রকল্পের ভিতরে কাজ করে চলছিল। করোনা উপলক্ষে শ্রমিকদের বৃহস্পতিবার থেকে অতিরিক্ত 150 টাকা করে দেওয়ার কথা ছিল। প্রকল্পের মেরিন সিকিউরিটি গার্ডরা এগিয়ে গেলে শ্রমিকরা গার্ডদের উপর চড়াও হয়। এই ঘটনার খবর পেয়ে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শ্রমিকদের সাথে কথা বলে তাদের শান্ত করেন। এই ঘটনায় এখনও কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি। করোনা প্রভাবে ঋণ ও কিস্তি আদায় কার্যক্রম না থাকায় বিআরডিবির আওতাভুক্ত ইউসিসিএল লিমিটেডের কর্মচারীদের বেতন ভাতা বন্ধ। কর্মচারীরা গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। গাইবান্ধা জেলার আমাদের সহকর্মী শফিকুল ইসলাম আবুজের তথ্য ও চিত্রে বিস্তারিত থাকছে তানজিদ ভুঁইয়ার প্রেস রিপোর্ট।
বর্তমান বৈশ্বিক মহামারী করোনার পরিস্থিতিতে গাইবান্ধা বিআরডিপির আওতাভুক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কর্মচারীগণ দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় চরম মানবেতর জীবনযাপন করছে। ঋণ নেওয়া ব্যক্তিরা ঘরবন্দি থাকায় হয়ে ঋণের কিস্তি দিতে পারছে না। ইউসিসির কর্মচারীদের আদায়কৃত ঋণের সেবা মূল্যের নির্ধারিত অংশ হতে যে বেতন ভাতা পায় তাও বন্ধ হওয়ায় অসহায় হয়ে পড়ছে। মাঠ পরিদর্শকরা নিম্ন আয় এবং মধ্য আয়ের লোক সবাই ত্রাণ পেলেও আমরা উপজেলায় পর্যায়ে চাকরি করি বলে আমাদের ত্রাণ কেউ দিচ্ছে না। পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কর্মচারীরা আজকে এখানে দাঁড়িয়েছি একটি কঠিন পরিস্থিতিতে। করোনা ভাইরাস প্রভাবটা চলছে বাংলাদেশে সহ সারা পৃথিবীতে। বর্তমান এই পরিস্থিতিতে আমাদের ঋণ কার্যক্রম পরিচালনা বন্ধ থাকায় আমরা মানবতার জীবনযাপন করছি। সে সরকারের কোনো অনুদানও পাচ্ছি না, ত্রাণের জন্য আমরা কোথাও দাঁড়াইতেও পারতেছি না, কাউকে বলতেও পারতেছি না। বর্তমান করোনা নামক মহামারী ভাইরাসের কারণে আমাদের ঋণ কার্যক্রম বন্ধ থাকায় আমাদের যে সেবা মূল্য থেকে ঋণের টাকার সেবা মূল্য থেকে যে বেতন ভাতা হতো তার অত্যন্ত মানবতা জীবনযাপন করতেছি। এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ তাদের বর্তমান অবস্থার কথা স্বীকার করে পরিস্থিতির জন্য করোনা পরিস্থিতিকে দায়ী করেন। করোনা ভাইরাস জনিত প্রাদুর্ভাবের কারণে ঋণ কার্যক্রম বন্ধ রয়েছে। ঋণ কার্যক্রম বন্ধ থাকার জন্য আমাদের ইউসিসি লিমিটেডের কর্মচারীগণ বেতন ভাতা পাচ্ছে না। কারণ ইউসিসি লিমিটেডের কর্মচারীগণ আদায়কৃত ঋণের সেবা মূল্য থেকে বেতন ভাতা পেয়ে থাকেন। যেহেতু ঋণ আদায় নেই তা পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত ইউসিসি লিমিটেডের কর্মচারীদের দীর্ঘদিন বেতন ভাতা থেকে বঞ্চিত উপজেলার বিআরডিপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার। এই ইউসিসি এর কর্মচারী নিরলসভাবে মাঠ পর্যায়ে করে আসছে। এই ঋণ কার্যক্রম পরিচালনায় ঋণ আদায়ের সেবা মূল্য থেকে আমরা সাধারণত এই কর্মচারীদের বেতন প্রদান করে করোনা প্রাদুর্ভাব থাকায় মাঠ পর্যায়ে ঋণ আদায় কার্যক্রম স্থগিত হয়ে আছে। ফলে আমরা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে পারছি। দুর্যোগ পরিস্থিতিতে সরকার বিআরডিবি কর্মচারীদের প্রতি সুদৃষ্টি দিবে এমনটাই আশাবাদী অসহায় এই কর্মচারীরা। তানজিদ ভুইয়া, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের আমতলী বাজারে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শত শত গ্রামবাসী। এই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি পলাশবাড়ী উপজেলা প্রশাসনের নজরে আসে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা চেয়ারম্যান মোকসেদ চৌধুরী বিদ্যুৎ ও এলাকায় গিয়ে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, সরকারের পক্ষ থেকে দরিদ্র পরিবারের খাদ্য সহায়তার জন্য যে বরাদ্দ আছে পরিস্থিতি মোকাবেলায় চেষ্টা করছি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরারপাড়ায় বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও সাফিয়া আসাব ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম কায়সার লিঙ্কন। শালমারার মিরারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার পক্ষে এসব খাদ্য সহায়তা সামগ্রী মানুষের হাতে তুলে দেন ফাউন্ডেশনের সদস্য আল মামুন মোহাম্মদ মাহবুব রশিদ রবি। এ সময় আরও উপস্থিত ছিলেন রতনচন্দ্র ঘোষ, সাজু মৃধা, মোফাজ্জল হোসেন, আশরাফুল ইসলাম রিজু সহ অন্যান্যরা। ফরিদপুরের সদরপুরে লালমি বাঙ্গির বাম্পার ফলন হলেও মরার উপর খড়ার ঘা। একদিকে করোনা, অন্যদিকে বৃষ্টির ফলে কৃষকের মুখে হাসি নেই। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় লালমি বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ও করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের থাকায় যানবাহন ও হাট বাজার বন্ধের ফলে লালমি নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। গত বছর 100 লালমি 3 থেকে 5,000 টাকায় বিক্রি করলে এবছর তা বিক্রি করছে 400 থেকে 500 টাকায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর উপজেলার 3টি ইউনিয়নের 710 হেক্টর জমিতে লালমি ও বাঙ্গির চাষ হয়েছে। লোকসানের হাত থেকে রক্ষা পেতে প্রণোদনা থেকে আর্থিক সাহায্যের জন্য চাষিরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গরডা ইউপির পরিকোট ভূঁইয়াপুকুরে চালবাহী একটি ট্রাক পুকুর পড়ে যায়। এতে মাছ চাষি শাহাদাত হোসেন রিপনের প্রায় 25 লাখ টাকার মাছ মরে গেছে। 505 বস্তা চাল নিয়ে চালবাহী একটি ট্রাক চট্টগ্রাম থেকে চৌদ্দগ্রাম হয়ে লাকসাম যাওয়ার পথে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গরডা ইউনিয়নের পরিকোট ভূঁইয়াপুকুরে চালসহ পড়ে যায়। চাল মাছে খেয়ে পুকুরে বিভিন্ন জাতের মাছগুলো মরে যায়। মাছ চাষি শাহাদাত হোসেন রিপনের প্রায় 25 লাখ টাকার মাছ মরে যেতে পারে বলে তিনি দাবি করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আসি দেখতেছি যে গাড়ি একবার টোটালি উল্টে গেছে। আমরা চিন্তা করলাম যে এটা বস্তার মধ্যে আছে, কতটুকু হবে বা কি ক্ষতি হবে এ ধরনের পরিস্থিতি তো আমরা কখনো স্বীকার হইগুলো ফুলে বস্তাগুলা ফেটে গেছে, তখন ছালগুলো বের হয়ে যাচ্ছে। আর গাড়ি পড়ার পর আমার ক্ষতি হচ্ছে তো অনেক কিছু। তখন তারা গাড়ি উঠেতে আসছে, আরে আমি বাধা দিছি তাদেরকে। তখন এএসআই আব্দুল আলিম ভাই বলছে কয় যে না, এখানে সমস্যা হবে না, সমস্যা আপনারা অতটুকু ইয়া করেন। এর মধ্যে তো আমার অনেক ক্ষতি হয়ে গেছে বা আমার মাছ এর পর থেকে মরা শুরু করছে। এর মধ্যে টাঙ্গাইলের ঘাটাইলে ইট ভাটার কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে নষ্ট হয়ে যাচ্ছে 100 বিঘা জমির উঠতি বোরো ধান। এতে চরম ক্ষতির মুখে বহু কৃষক। এলাকাবাসী বলছেন, ইট ভাটার বিষাক্ত গ্যাসে আম, জাম, লিচু, সবজি সহ সব ধরনের গাছের ফুল ও ফল নষ্ট হচ্ছে। উপজেলার জামুরিয়া ইউনিয়নের চান্তারা গ্রামে ইট ভাটা আছে 9টি। ভাটার উত্তপ্ত গ্যাসে জমির ধান পুড়ে যায় ও আশেপাশের এলাকার গাছপালার ক্ষতি হয়। বিষয়টি তারা ভাটা মালিকদের জানালে তারা কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। B29 জাতের ওই ধান কিছুদিন পরই কাটা যেত। এদিকে অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ সাইফুল আবেদিন বলেন, তারা সরেজমিনে গিয়ে প্রাথমিকভাবে ধারণা করছে ইট ভাটার কারণেই ফসলের ক্ষতি হয়েছে। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, অভিযোগগুলো তদন্ত করা হবে। পটুয়াখালীর রাঙাবালী ইউনিয়নে কার্ডপ্রাপ্ত জেলেরা চাল না পাওয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করেছে। জেলা প্রশাসকের অফিস সংলগ্ন অবস্থান কর্মসূচিতে অর্ধশতাধিক জেলে অংশগ্রহণ করে। ভুক্তভোগী জেলেরা জানান, ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মামুন খান জেলেদের চাল নিয়ে অনিয়ম করছে। এ বিষয়ে ইউনোর কাছে গেলেও তিনি আমাদেরকে কোনো ফয়সালা দিতে পারেননি। জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, রাঙাবালী মৎস্য জেলেরা অভিযোগ করেছেন, রাঙাবালী ইউনো তদন্ত চলছে। বেশ কয়েকজন মৎস্যজীবী আমার কাছে আজ সকালবেলায় আসলেন, তাদের কথা এবং উপজেলা নির্বাহী অফিসার রাঙাবালির সাথে কথা বললাম। তো বিষয়টা যেটা দেখা গেল যে তাদের এই অভিযোগের বিষয়ে অলরেডি উপজেলা নির্বাহী অফিসার তদন্তের ব্যবস্থা নিয়েছেন এবং আমরা সেই তদন্ত রিপোর্ট পেলে পিরোজপুরের কাউখালীতে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রান্তিক চাষিদের মাঝে বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণ করা হয়েছে। পূর্ব আমড়াজুড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই এলাকার চাষিদের মাঝে বীজ বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর 7ম পদাতিক ডিভিশনে বরিশাল এরিয়ার 26 হর্স রেজিমেন্টের ক্যাপ্টেন এনামুল হক, লেফটেন্যান্ট মামুনের নেতৃত্বে সেনা সদস্যরা ওই বীজ বিতরণ করেন। ক্যাপ্টেন এনামুল হক জানান, পিরোজপুর জেলার সর্বত্রই বীজ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শাক পদাতিক ডিভিশন তথা বরিশাল এরিয়ার 26 রেজিমেন্টের তত্ত্বাবধানে পিরোজপুর জেলার কাউখালী এলাকায় প্রান্তিক কৃষকদের মাঝে আজ আমরা বীজ বিতরণ করছি। এখানে পুঁইশাক, ডাঁটা এবং গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা পল্লী অফিসের 4 কর্মচারী দীর্ঘ 1.5 বছর যাবৎ বেতন ভাতা না পেয়ে মানবতর জীবনযাপন করছে। এই করোনা পরিস্থিতির মধ্যেও সন্তান, বৃদ্ধ পিতামাতার মুখে দুবেলার আহার তুলে দিতে পারছেন না। তারা মানবতর জীবনযাপন করে চলেছেন। ওই অফিসে কর্মরত পরিদর্শক শাহিনুর বেগম, জাহাঙ্গীর আলম, হিসাব সহকারী সালমান আকন্দ, অফিস সহকারী শাহনাজ পারভিন এবং নৌশ প্রহরী জাহিদ মিয়া চাকুরিতে যোগদান করেন। প্রথমে কয়েক বছর বেতন পেলেও গত 1.5 বছর থেকে তারা কোনো বেতন ভাতা পাচ্ছেন না। চলতি করোনা পরিস্থিতি এবং রমজানের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখে পড়েছেন তারা। তাই প্রধানমন্ত্রীর নিকট তারা বিষয়টি সমাধানের জন্য আর্জি জানিয়েছেন। গাইবান্ধা জেলা সাঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের পরিদর্শক। আমি একজন পরিদর্শক। আমি প্রায় 2 বছর বেতন পাচ্ছি না। তার জন্য আমার পারিবারিকভাবে খুব কষ্টে আছে। আমার 2 সন্তান আছে, তাদের মুখে যে একটু আহ তুলে দেবো তাও পাচ্ছি। আমি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের একজন কর্মচারী। আমি বিগত 1.5 বছর যাবৎ আমি অফিস থেকে কোনো বেতন ভাতা পাইনি। আমার উপার্জন দিয়ে আমার পরিবার চলে, আমার সংসার চলে। আমার 2টি মেয়ে আছে। আমরা আমার বউ বাচ্চা, মেয়ে সন্তানদের নিয়ে আমি খুব মানবত জীবনযাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন। প্রাণঘাতী করোনা ভাইরাসের ঝুঁকিতে মাদারীপুরের রাজৌর উপজেলার খালিয়া ইউনিয়নে বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জুয়েল মোল্লা স্মৃতি সংসদের আয়োজনে ও জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার 200 পরিবারের মাঝে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সালিম মোল্লা ও যুবলীগ নেতা অনু মোল্লা সহ প্রমুখ। করোনা আক্রান্তের পর থেকে পুরোপুরি লকডাউন। বাড়ি থেকে বের হয়ে নিজের খেতেও যেতে পারছেন না আক্রান্ত ওই ব্যক্তিটি। আবাদি জমির ভুট্টা একেবারে পরিপক্ক। করোনা আক্রান্তের পর থেকে বাড়িতে আইসোলেশনে থাকায় জমির ফসল ঘরে তোলার উপযুক্ত হলেও নিরুপায় তিনি। উপজেলার হাজরাহাটি গ্রামের করোনা আক্রান্ত ওই যুবকের ভুট্টা ক্ষেতের পরিপক্ক ভুট্টা কর্তন করে দেয় জেলা পুলিশের একটি দল। এই কর্মকাণ্ডে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ। তিনি জানান, গত কয়েকদিন আগে করোনা রিপোর্ট পজিটিভ আসে ওই ব্যক্তির। পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। দিনাজপুর 1 আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেছেন, করোনা মোকাবেলায় জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন তা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক প্রতিটি মুজিব সৈনিক এখন দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। আমরা দলমত নির্বিশেষে সকলের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছি। এছাড়া যদি কোনো সনাতন ধর্মের কেউ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাহলে তার সৎকার করার দায়িত্ব নেবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, কাহারোল থানার ওসি মনোজ কুমার রায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা শাখার সহকারী প্রকল্প পরিচালক শাহ মোহাম্মদ মশিউর রহমান। কন্যা এক পুত্র সন্তানের জননী লাভলির হত্যাকারী জামাই একরামুল হক চৌধুরীর বিচারের দাবিতে হাজীপাড়া গ্রামে সংবাদ সম্মেলন করেছেন পিতা অসতিপর বৃদ্ধ আব্দুল হাফিজ, মাতা রশিদা বেগম। বিয়ের পর থেকেই যৌতুক দেওয়ার পরেও বারবার যৌতুকের দাবিতে লাভলির উপর শারীরিকভাবে নির্যাতন চালাতো স্বামী একরামুল চৌধুরী। এ নিয়ে শ্বশুর শাশুড়িকেও অপমান করতে ছাড়েনি একরামুল চৌধুরী। বিরামপুর থানা পুলিশ স্থানীয় আওয়ামী লীগ তার প্রভাবে গড়িমসি করে এবং হত্যার ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টায় রয়েছে। এ সময় তারা উল্লেখ করেন, দাফনের আগে গোসল করানোর সময় লাভলির শরীরে বিভিন্ন স্থানে লাঠি বা কোনো ভারী অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন দেখা গেছে। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে লাভলির হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আর যেন কোনো পিতা মাতার কন্যা সন্তান ও ভাই বোনের বোন স্বামী কর্তৃক নির্যাতনের শিকার না হয়। ছেলেকে নিয়ে থানায় গেলেন, থানায় কি বলছে? থানায় একটু গড়িমিশি শুরু করে দিছে, কেস নেয় না। হ্যাঁ, তারপরে ওরা আত্মহত্যা বলিয়া চালাই দিল।
নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার 3টি পৌরসভা ও 13টি ইউনিয়নের 18,000 কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে সভাপতি ও নাটোর 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক আব্দুল কুদ্দুস খাদ্য সহায়তা বিতরণ করেছেন। বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় নাটোর 4 আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি নিজে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আমাদের পুলিশরা মারা গেছে, আমাদের আর্মিরা অ্যাটাক হচ্ছে, আমাদের র্যাবের 2টা প্ল্যাটুন বন্ধ হয়ে গেছে এবং কত মানুষ যে আক্রান্ত আছে সেগুলি কিন্তু পরীক্ষা চলছে এবং দিন দিন আমাদের সংখ্যা বাড়ছে। প্রায় 10,000 10,500 মানুষ আক্রান্ত হয়েছে। সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ যে কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ইউনিয়নের 500টি অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 3 দিনব্যাপী ইউনিয়নের প্রতিটি গ্রামে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস সালিমা খাতুনের সভাপতিত্বে ও ব্যারিস্টার নাফিউল মজিদের সঞ্চালনায় ত্রাণ বিতরণ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসাম্মদ রোকসানা খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এক নির্দেশনায় শ্যামনগর উপজেলার আনসার ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরার বাস্তবায়নে নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে 300 আনসার সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সাতক্ষীরা আনসার ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, শ্যামনগর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক নুরুল ইসলাম কাগজি ও উপজেলা প্রশিক্ষিকা হোসনে আরা বিউটি এ সময় উপস্থিত ছিলেন। শ্যামনগরে উপজেলায় মোট 300 জন আনসার ভিডিপি সদস্যদের মাঝে এই ত্রাণটা বিতরণ করা হবে। এখানে 150 জন আছে মহিলা সদস্য এবং 150 জন আছেন পুরুষ সদস্য। আমরা এখানে 5 কেজি চাউল, 2 কেজি আলু, 1 কেজি ডাউল, 1 কেজি পেঁয়াজ, 1 লিটার তেল, মাস্ক এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় প্রথম বছরে এক শিশুর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রায়পুর উপজেলায় এটি প্রথম করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা। সোমবার রাত 11টার দিকে ওই শিশুর নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। শনাক্ত হওয়া রোগীর বাড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের রাখালিয়া গ্রামে। এতে উপজেলাব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন। এই ঘটনায় একটি প্রাইভেট হাসপাতাল ও শিশুর বাড়িসহ 5 পরিবারকে লকডাউন করেছে প্রশাসন। ঢাকা আলেচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় হাতে হাত ধরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিকরা। মানববন্ধন কর্মসূচিতে এ সময় কয়েকশো শ্রমিক অংশগ্রহণ করে। মানববন্ধন থেকে এসব শ্রমিকরা জানায় করোনা ভাইরাসের কারণে তারা 1.5 মাস ধরে কয়েকশো শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকরা এ পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে কোনো ত্রাণ পাননি, তাই সাহায্যের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। তুচ্ছ ঘটনার জের ধরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নুরুল হক নামের এক কৃষককে নৃশংসভাবে হত্যার পর উল্লাস করেছে অপরাধীরা। ঘাতকদের হাত থেকে বাবাকে বাঁচাতে পায়ে ধরে সন্তানের আকুতি হত্যা থেকে বিরত রাখতে পারেনি নিষ্ঠুর ঘাতকদের। বিস্তারিত জানাচ্ছেন ময়মনসিংহ ব্যুরো চিফ রবিউল আওয়াল রবির তথ্যচিত্রে সুমিয়া হাসানের ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহে ঘাতকদের পায়ে ধরেও বাবাকে শেষ রক্ষা করতে পারেনি শিশু পাপিয়া। কতটুকুই বা বয়স পাপিয়ার, 9 কি 10? এ ছোট্ট বয়সেই তাকে দেখতে হয়েছে এই পৃথিবীর নিষ্ঠুর অমানুষদের নিষ্ঠুরতা। প্রকাশ্যে দিবালোকে বাড়ির সামনে বাবাকে হত্যার দৃশ্য এখন কাঁদাচ্ছে পাপিয়াকে। তুচ্ছ ঘটনার জের ধরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নুরুল হক নামের এই কৃষককে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। বল্লমের আঘাতে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা হয় তার শরীর। এ সময় আশেপাশের লোকজন উপস্থিত থাকলেও সন্তানের ডাকে বাবাকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউ। আমার ভাইয়েরা কেমনে মারছে, আমি লাগাতার পাও ধরছি, আমার ভাইয়েরা করছে আমার ভাইয়েরা জান ভিক্ষা দেও,
আত্মীয় আমার লাত্তি মারে খেত মাঝখানে ওলাইয়া দিয়ে আমার ভাই মারতে। গত 29 এপ্রিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধান কাটাকে কেন্দ্র করে দিনে দুপুরে হাশিমউদ্দিনের লোকজন হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করে কৃষক নুরুল হককে। ঘটনা এখানেই শেষ নয়। নুরুল হত্যাকাণ্ডে অংশ না নেয় ওই গ্রামে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় অন্ততপক্ষে 30টি বাড়িঘর। ধান কাটতেছে বুঝছেন, নিষেধ দিছি, নিষেধ দেওয়াতে আমরা এই যে ভাই যা সবাই আমার মাইদুর করছে, দৌড়াই না দুই চাই না নদীর পথে দমে মারিয়ালা আর দমে শেষ করে দিই। অর্ডার দিছে যে মারিয়ালা আর এই জন সিদ্ধি গাওয়াইছে আর যে হাবুল্লা বলম দে গুতায়া ফারায় মারছে। তারার পক্ষে কেন আমরা লাঠি লয়ে গেলাম না এটার লাগি, তখন আমরা বলছি যে আমরা গরিব মানুষ, এখন বাতের কষ্ট করতেছি, এখন বাবা আমরা এটার মাঝে যাইতাম না, বাবা তোমরা বুঝো। মারছে মরার সাথে হাতে আর মিছিল করে আমার বাড়ি ঘরটা বাস্তু করে আমার গরু বাছুর নিচ্ছে, মাল ভারী মাল নিয়েছি, লুটপাট করে নিচ্ছে, আর কিছু মাল মনে করছে ভাঙ্গে সাঙ্গে হলে ঠিক আছে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পূর্ব সূত্রে জের দরিয়া নূর হককে জীবনে হত্যা করা হয়েছে, এরপরে এই বাড়িঘর দুর্ভাঙ্গ হয়েছে, এদের সাহায্য চাইছিল, তাদের সাথে হত্যাকাণ্ডে জড়িত হইতো। আমার কথা হল যেহেতু যারা অন্যায় করছে তারা দেখছে, সামনাসামনি ঘটনা হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার হোক, এটা আমি চাই। তবে কোনো পক্ষে অবস্থান নিতে রাজি না, দুই পক্ষ মুখী অবস্থান। ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এখানে গত 29 তারিখ দুই গ্রামে বিরোধ নিয়ে হাঙ্গামা হয়েছে, হওয়ার পরে নুরুদ্দিন ভাই নুরুল হক মারা গেছে হাসপাতালে। এই সংবাদ পাওয়ার পর আমরা ওখানে আসছি, আসার পর থেকে মারুয়াখালী গ্রামে কিছু ভাঙচুর হয়েছে, বাড়িঘর ভাঙচুর করছে। এটা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে সেই জন্য আমরা এরপর থেকে দায়িত্ব পালন করতেছি। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় 16 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি দ্রুততম সময়ের মধ্যে এই হত্যার বিচার। সুমি আহসান, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। মহামারী করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট থাকায় পাকা ধান নিয়ে বিপাকে পড়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা অসহায় কৃষকরা। ঠিক তখনই কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলার চন্দ্রখানা গ্রামের কৃষক মুজিবুর রহমানের 32% জমির ধান কেটে মাড়াই করে দেন। এ সময় কৃষক মুজিবুর রহমান উপজেলা ছাত্রলীগ সহ সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে অসংখ্য ধন্যবাদ জানান। মানুষ আমার ধান পাকছে 33 শতক, আমরা কামলা পাই না। আমার ছাত্রলীগের সব আসিয়া 1 বিঘা ধানের ভূমি কাটি দিলে আমি ছাত্রলীগের জন্য ধন্যবাদ জানাইলাম। আমি একজন অভাবী কৃষক, এখন টাকার কারণে আমি ধান কাটতে পারতেছি না। ছাত্রলীগের ভাইরা আমাদের এসে ধান কেটে আমার বাড়ি পর্যন্ত নিয়ে দিবা লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দিনমজুর এবং হতদরিদ্র কৃষকদের যারা অভাব অনটনের কারণে ধান কাটতে পারতেছে না, আমরা ছাত্রলীগ তাদের ধান কেটে দিচ্ছি। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখা করোনা ভাইরাসের প্রকোপের কারণে যে সকল অসহায় দরিদ্র কৃষক ধান কাটতে পারছে না, আমরা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে অসহায়। কুমিল্লার নাঙ্গলকোটের সাংবাদিক তোফায়েল মাহমুদ ভূঁইয়া পাহাড়ের বিরুদ্ধে তার নিজ গ্রাম বড়সাঙ্গেশ্বরের মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলাটি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার উপজেলা শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন কর্মরত সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহনা টিভির বেলাল হোসেন রিয়াজ, জয়যাত্রা টিভির মোহাম্মদ ওমর ফারুক, বিজয় টিভির আবুল কালাম আজাদ খোকন, কুমিল্লা টিভির শরীফ আহমেদ মজুমদার, চ্যানেল এসআর মেহেদী হাসান আজিম সহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক বাহারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাটি প্রত্যাহার করা হোক, তা না হলে সারা দেশে মানববন্ধন করা হবে। আজকে আমরা মানববন্ধন থেকে বলতে চাই যে সাংবাদিকরা তার পেশাগত দায়িত্বকালে নানাভাবে সংবাদ সংগ্রহ করতে যায়, আর এই সময় কিছু চক্রান্তে লোক এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাচ্ছে। আমরা এইসব মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। এই মিথ্যা মামলা যদি অনতিবিলম্বে প্রত্যাহার করা না হয়, তা এজাহার থেকে ওর সাংবাদিক বাহারের নাম যদি
অনতিবিলম্বে প্রত্যাহার করা না হয় তাহলে নাঙ্গলকোটের সাংবাদিকরা, কর্মরত সাংবাদিকরা সবাই মিলে আরো বড় প্রতিবাদ করব আমরা। তোফায়েল মাহমুদ বাহার ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, আমরা এই মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই মামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই যে যাকে নিয়ে সংশ্লিষ্ট ঘটনা তৈরি হয়েছে, পেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদারকে নিয়ে যে ঘটনাটা সৃষ্টি হয়েছে, অথচ বাগেরহাটের চিতলমারীতে বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগে শ্রমিক সংকট থাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে উপজেলার কুড়ালতরা গ্রামের নার্গিস বেগম চাষির 2 বিঘা জমির ধান কেটে দিয়েছে শেরেবাংলা কলেজ ছাত্রলীগ। বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নির্দেশে ও বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন এবং সাধারণ সম্পাদক ঔসান সর্দারের অনুপ্রেরণায় ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আবু আলেম মোল্লা ও সাধারণ সম্পাদক রুবেল মুন্সির নেতৃত্বে ছাত্রলীগের 20 জন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ওই নারী চাষির ধান কেটে ঘরে তুলে দেন। ভাই রুবেল ভাই আমাদের কলেজের ছাত্র আইনে 2 বিঘা বুর ধান কাটিয়ে দিছে। আমরা করোনার জ্বালায় আমরা কোনো কিষেন পাচ্ছি না। যতদিন এই ধান কাটা থাকবে, আমরা যে শ্রমিক সংকট থাকলে আমরা অবশ্যই কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে সেখানে যে আমরা এই ধান কাটা কার্যক্রম অব্যাহত রাখবো। আমার জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি মহোদয়ের নির্দেশক্রমে আমরা এবং শেখ শারহান নাসির তমাই ভাইয়ের পক্ষ থেকে আমরা ধান কাটার কার্যক্রম অব্যাহত রাখবো এবং যতদিন পর্যন্ত ধান কাটা মৌসুম থাকবে আমরা সবাই বাড়িতে। কুষ্টিয়ার দৌলতপুরে আলসারে লাইফলাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে কর্মহীন দুস্থ ছিন্নমূল মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বিসিক বাজার, কাইমারি ও দারোগার মোড়ে 600টি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর সংসদ সদস্য অ্যাডভোকেট সারোজান বাদশাহ এবং আলসারে লাইফলাইন এন্টারপ্রাইজ প্রকল্প পরিচালক হাজী হুমায়ুন কবির প্রমুখ। এই আলসারে লাইফলাইন এন্টারপ্রাইজের পক্ষ থেকে যতদিন এই করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাব যতদিন শান্ত না হয়, ইনশাল্লাহ আমাদের এই কোম্পানির তরফ থেকে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আলসারে লাইফলাইনে আমি তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কর্মহীন অসহায় মানুষের মাঝে এই যে উদ্যোগ, তারা প্রায় 8,500 পরিবারকে করোনা প্রাদুর্ভাব থেকে নিজেদের রক্ষা করতে লকডাউন কিংবা হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে গিয়ে ঘরবন্দি থেকে কর্মহীন হয়ে পড়া, অর্থাভাবে খাদ্য সংকটে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। যার ধারাবাহিকতায় সাভারের আশুলিয়ার চানগাঁও এলাকায় কৃষক মনু পাটোয়ারি 3 বিঘা জমির ধান কেটে মাড়াই করে বস্তাবন্দি করে দেন আশুলিয়া থানা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক মইনুল হোসেন ভূঁইয়া, আশুলিয়া থানা যুবলীগের অন্যতম সদস্য কুসুম মোল্লা, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী মোশাররফ খান, যুগ্ম আহ্বায়ক রাসেল মাদবর, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন মণ্ডলের নেতৃত্বে পরিচালনা করা হয়েছে এই ধান কাটা উৎসব। যুবলীগ নেতৃবৃন্দের সহযোগিতায় ঘরে ধান তুলতে পেরে স্বস্তির ঢেকুর তোলেন কৃষক মনু পাটোয়ারি। আমাদের সাথে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আশুলিয়া থানা যুবলীগের সংগ্রামী আহ্বায়ক কবির হোসেন সরকার এবং যুগ্ম আহ্বায়ক মইনুল ভূঁইয়া ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। তারা নিজে এই ধান কেটেছেন। কৃষকের এবং কৃষকের অরিজিনালি আপনারা 2-1 কথা শুনেন। আচ্ছা, যুবলীগ পার্টি আমাদের কিচ্ছাল ভাই না, কথা বুঝছেন? কিচ্ছাল ভাই না আর মানুষ খাইতে পারে না, লোকদান হতে পারে। আমার ধানটা আমি ওর বিপদ আছি, যুবলীগ নেতারা আমার ধান কেটে দিচ্ছে, আমি এটা দিকে আমি অত্যন্ত খুশি আছি। আল্লাহ কাছে তাই করে দোয়া করছি। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সাভারের আশুলিয়ায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আশুলিয়া দোসাইদ AK স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাভারের 9ম পদাতিক ডিভিশনের উদ্যোগে ক্যাপ্টেন ডাক্তার তামিম ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর 5 সদস্য বিশিষ্ট মেডিকেল টিম এই চিকিৎসা সেবা দেন। এ সময় কয়েকশো মানুষকে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এখনকার জেলা বার্তা এটুকুই। শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। সারা দেশে থেমে নেই করোনা আক্রান্তের সংখ্যা। যশোরের শাসায় নতুন করে 2 চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত।
বিশ্বব্যাপী করোনার এই দুর্যোগময় মুহূর্তে বিভিন্ন জেলায় এখন চলছে লকডাউন, বন্ধ রয়েছে সমস্ত হাট বাজার, দোকানপাট, বিপাকে কর্মহীন মানুষ। এবং তুচ্ছ ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কৃষককে নৃশংসভাবে হত্যার পর উল্লাস, বাবাকে বাঁচাতে সন্তানের আকুতি ফেরাতে পারেনি নিষ্ঠুর ঘাতকদের। এই ছিল জেলা বার্তা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সারা দেশের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।